জুলাই আন্দোলনে চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন। হাসিনার নির্দেশে গুলির প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এবার হজ যাত্রীদের ইমিগ্রেশন লাগেজ ব্যবস্থাপনা সমস্যা হবে না, জানালেন পাসপোর্টের ডিজি। মক্কায় শতভাগ বাড়ি ভাড়া চূড়ান্ত। স্বল্পমেয়াদী পরিকল্পনার ফলে রাজধানীর বেশিরভাগ সমস্যা সমাধান হয় না, বলছেন নগর পরিকল্পনাবিদরা। মহল্লা ভিত্তিক প্রকল্প গ্রহণের পরামর্শ। এবং দেশের ৯১% তালিকাভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে রিটার্ন দাখিল করে না, বলছে সিপিডি। ৪৫% প্রতিষ্ঠানে কর কর্মকর্তাদের ঘুষ দাবির অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে এটি প্রথম কোনো মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্দোলন দমাতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে চায়না রাইফেলের গুলিতে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন শেখ হাসিনা। কাজী পাপ্পুর প্রতিবেদন। জুলাই আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে ২৩টি মামলার মধ্যে চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় প্রসিকিউশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। রাজধানীর এই স্পটে গুলিতে নিহত হয় আনাস, জুনায়েদ, ইয়াকুব সহ ৬ জন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তৎকালীন ডিএমপি কমিশনারের সরাসরি তত্ত্বাবধানে গুলি চালায় পুলিশ। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, ইমন এবং নাসিরুল। চানখারপুলের এই অংশের বিশেষ করে একটি অংশের যে ৬ জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। ৮ জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। চানখারপুলে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের একটি অংশের তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বাকি ঘটনার তদন্ত চলমান আছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরই আসামি করা হবে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। চূড়ান্ত প্রতিবেদনটি এখন ফরমাল চার্জ আকারে শীঘ্রই ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। এরপর চার্জ গঠনের মাধ্যমে চানখারপুল হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। কয়েকদিনের মধ্যে ফরমাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিস্টদের দোসর বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সমাবেশে দাবি জানান বিএনপিপন্থী আইনজীবী সংগঠনটি। এতে সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কাসার কামাল সাহেব সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গণতন্ত্র হত্যাকারী উল্লেখ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ফ্যাসিস্ট আমলের বিচারপতিদের অপসারণ দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে অংশ নেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কাসার কামাল ও বিএনপিপন্থী আইনজীবীরা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা অভিযোগ করেন, কিছু বিচারপতি ফ্যাসিস্ট সরকারের দোসরদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। যে কারণে আপিল বিভাগকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন, একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের বোমা-মুক্তি ঘটাতে হবে। আইনজীবী সমাজ অতীতের ঐতিহ্যকে ধারণ করে সেই সমস্ত বিচারক নামে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন, তাদের বিরুদ্ধে সময়োচিত জবাব দিবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধান বিচারপতি সাহেবকে বলতে চাই, আপনি দয়া করে নিজে উদ্যোগ নেন, এদেরকে বিদায় করার জন্য ডেকে নিয়ে বলে দেন
যে আপনারা সসম্মানে চলে যান। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গণহত্যাকারী উল্লেখ করে তার বিচার দাবি করেন সিনিয়র আইনজীবীরা। আইন মন্ত্রণালয়ের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, কেন এখন পর্যন্ত খায়রুল হকের ব্যাপারে কোন ধরনের কোন সিদ্ধান্ত আইনগতভাবে নেওয়া হচ্ছে না? ফ্যাসিস্টদের খুঁজে বের করে বিচার নিশ্চিতের দাবিও জানান তারা। আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রোড টু মক্কা কর্মসূচির মাধ্যমে এবছর বাংলাদেশি হজ যাত্রীদের ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পাসপোর্ট মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার। আর ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম জানান, মক্কায় ইতোমধ্যে প্রায় 100% হজ যাত্রীর বাড়ি ভাড়া চূড়ান্ত হয়েছে। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। হজযাত্রীদের সেবা বৃদ্ধি নিয়ে রাজধানীর একটি হোটেলে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। রোড টু মক্কার মাধ্যমে হজ যাত্রীদের কিভাবে সৌদি আরবে যাতায়াত ও থাকা খাওয়া নির্বিঘ্ন করা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার। সৌদি আরবে হাজিরা পৌঁছার পরে সৌদি বিমানবন্দরে যে ইমিগ্রেশনটা হওয়ার কথা, সেই ইমিগ্রেশনের ফ্যাসিলিটিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিমানবন্দর থেকে ডিপার্ট হওয়ার আগেই এই সৌদি ইমিগ্রেশনটা হয়ে যায়। হাজিদের যে লাগেজ ম্যানেজমেন্ট, এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তারা লাগেজটাকে হ্যান্ডেল করে। 10,000 বা 20,000 হাজি যদি 200 ঘরে না থেকে যদি আপনার 10টা ঘরে থাকে তাহলে তো ম্যানেজমেন্ট ইজি হয়। যারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করবেন কেবল তারাই রুট টু মক্কার সুবিধা পাবেন বলে জানান মহাপরিচালক। যারা হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে, কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে 10,000 তারা এটার আওতায় পড়বে না। তবে তারা এটা নিয়ে একটু কনসার্ন জানিয়েছেন। তারা বলেছেন আমরা যদি তাদেরকে বুঝিয়ে এটার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা বেনিফিটেড হবে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম হজ যাত্রীদের লাগেজ এবং বাড়ি ভাড়ার বিষয়ে সরকারি সহায়তার কথা তুলে ধরেন। আমাদের 100% হজ যাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। এটা থেকে এই বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব সহ আমরা সবাই এটা নিয়ে সাথে আমাদের হাফ সহ সবার একটা কমফোর্ট ছিল। তো আর ভিসার প্রোগ্রেস ইনশাল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে। RFID ট্যাগ নামে একটা রেডিও ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ট্যাগটা আমরা লাগেজের সাথে লাগিয়ে দিব। 2022 সাল থেকে রুট টু মক্কার মাধ্যমে হজ যাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 4 দিনের সরকারি সফরে সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। অধ্যাপক ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। সামিটে অংশ নেয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীর বেশিরভাগ সমস্যা স্বল্পমেয়াদী পরিকল্পনা নেওয়ার কারণে সমাধান হয় না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা পরিবর্তের সঙ্গে সঙ্গে পরিকল্পনাও মুখ থুবড়ে পড়ে, আর তাতেই হোঁচট খান রাজধানীবাসী। সংকট এড়াতে মহল্লা ভিত্তিক প্রকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। এতে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, রাজধানীতে আপাতত আর কোনো প্লট বরাদ্দ হবে না। সুরাইমনির রিপোর্ট। নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমস্যা নগরী ঢাকা সমাধান কোন পথে শীর্ষক সংলাপের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদি আহসান। অঞ্চলের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের আপগ্রেডিং এর জন্য একটা ডিপার্টমেন্ট। বক্তারা বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেয়ায় রাজধানীবাসী সমস্যা থেকে রেহাই পান না। ডেডিকেটেড একটা সংস্থা তৈরি করেছে, এটা হচ্ছে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রত্যেকটা অঞ্চলের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের আপগ্রেডিং এর জন্য একটা ডিপার্টমেন্ট। রাজুকে 2 কোটি লোকের জন্য দরকার, আমার মতে 500 জন প্ল্যানার দরকার, কিন্তু সেখানে 40 জন প্ল্যানারও নাই। পৃথিবীর সবচেয়ে শব্দ দূষণের নগরীতে ঢাকা। সামান্য বৃষ্টিতেই রাজধানী ঢাকা শহরে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকারে দৃশ্যমান হয়। অনুমোদিত স্ট্রাকচার ছাড়া পৃথিবীর কোনো শহর
চলে না। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, আপাতত রাজউক আর কোনো প্লট বরাদ্দ দেবে না। যেসব জায়গায় এখন ফাঁকা আছে সেগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত আবাসনের ব্যবস্থা করা হবে। আমাদের আপাতত কোনো জমি অ্যাকুইজিশন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো টার্গেট নাই। আমরা যেগুলো জায়গা আছে আমাদের অবৈধ দখলে আছে সব জায়গা বা দখল ছাড়াও যেগুলো আছে আমরা তো এগুলো আমি ওইভাবে বলবো না, আমরা বলবো নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, এদের জন্য আমরা আবাসনের পরিকল্পনা করব এই জায়গাগুলো উদ্ধার করে। যে কোনো বিষয়ে পরিকল্পনা থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, আইন না মানার প্রবণতা ঢাকা শহর বাসযোগ্য নগরীর প্রধান অন্তরায়। আমাদের সবারই আইন না মানার একটা প্রবণতা আছে, পরিকল্পনার অভাব এবং বাস্তবায়ন। আমরা এখন একটা বাসযোগ্য নগরী করতে চাইব। সংলাপ শেষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ঢাকাই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। কমিটির নেতৃবৃন্দকেও আমি ধন্যবাদ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশের ৯১% টিআইএনধারী ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত রিটার্ন দাখিল করে না বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিবছর প্রায় ২,৩০,০০০ কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে। এছাড়া বিগত ২০২২-২৩ অর্থ বছরে ৪৫% প্রতিষ্ঠানের কাছে কর কর্মকর্তারা ঘুষ দাবি করেছেন বলে উঠে আসে সিপিডির গবেষণায়। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে ২০২৬ সালের ২৪ নভেম্বর উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে আর্থিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কর ন্যায্যতার ভিত্তিতে কর্পোরেট করের ভূমিকা সংক্রান্ত গবেষণা প্রকাশ করে সিপিডি শুরু করেছে। এতে বলা হয়, এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। ক্যাপিটাল মার্কেটে লিস্টেড কোম্পানিজ আছে, সেই ডেটাগুলো কিন্তু ওপেন থাকে, যদিও সেই ডেটাগুলো নিয়ে সেগুলোর অ্যাকুরেসি নিয়ে প্রশ্ন আছে। জিডিপির ১৫% কর আদায়কে আদর্শ ধরে প্রতিষ্ঠানটি জানায়, দেশের ২,৮৮,০০০ নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে রিটার্ন জমা দিচ্ছে মাত্র ২৪,০০০। এই সংখ্যা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও জানানো হয় গবেষণাপত্রে। একটা টার্গেট রাখা, স্পেসিফিক টার্গেট, যে শুধুমাত্র ট্যাক্স রেভিনিউ বাড়ানো তা না, কর্পোরেট প্রফিট যেটা আমি বললাম সেটা কিভাবে বাড়ানো যায়, সেটা যদি বাড়ানো যেতে পারে তাহলে কিন্তু আমরা ইফেক্টিভ ট্যাক্সের 23%, যেটা কিনা এখন 33%-এর মতো আছে, সেটা কমিয়েও কিন্তু আমরা এই আমাদের ট্যাক্স রেভিনিউর যে টার্গেটটা সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। ফলে ২০২২-২৩ অর্থ বছরে কর কর্মকর্তারা প্রায় ৪৫% প্রতিষ্ঠানের কাছে ঘুষ দাবি করেছেন বলেও জানানো হয়। ২,৩০,০০০ কোটি টাকা ২০২৩ সালে কর ফাঁকি আদায় করা যায়নি, শুধুমাত্র কর ফাঁকি, এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়। কর প্রশাসনের যে বিভিন্ন কার্যক্রমের কারণেও যে অন্যায্যতা তৈরি হতে পারে সেই বিষয়টাও কিন্তু তৈরি হলো। এছাড়া করের ফাঁকিরোধ ও ব্যয় কমাতে কর ব্যবস্থা ডিজিটালাইজেশনের পরামর্শও দেয় সিপিডি। যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয়, এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয় এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি প্রতিষ্ঠানে যেসব দুর্নীতির কথা বলা হয় সেসব দুর্নীতির একটি বড় অংশ ঘটে কেনাকাটায়। এ ব্যাপারে সকলে সচেতন থাকলে দুর্নীতি অনেকাংশে লাঘব করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। দুদকেরও বদনাম রয়েছে জানিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। সরকারের যত দুর্নীতি এর বড় অংশটা কোথেকে হয়? বড় অংশটা হচ্ছে প্রকিউরমেন্ট, জিনিসপত্র কেনাকাটা, আমাদের নির্মাণ কাজ, এগুলিতে। তো সেগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। দুদক নিয়ে তো বাজারে সবটাই কিছু না, বদনাম নাই, দুদক নিয়ে তো বদনাম আছে। কাজেই সেই বদনামের যে কাজগুলি সেগুলি থেকে এগুলি আপনারা দেখিয়ে দেবেন, যে বলে দেবেন যে না, দুদকও খারাপ। বাংলাদেশের রেলওয়ে সংযোগ ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ৫,০০০ কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজে স্থগিত করেছে ভারত। শ্রমিকদের নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সংবাদ মাধ্যমটি জানিয়েছে ৩টি চলমান প্রকল্পের কাজ এবং ৫টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছে।
বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে তাদের গ্রেফতার করা হয়। গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারওয়ার। পুলিশ জানায়, আসামিরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান হয়েছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। দেশে ৮,০০০ চিকিৎসকের পদ খালি রয়েছে উল্লেখ করে শিগগিরই বিশেষ বিসিএস এর মাধ্যমে তা পূরণ করা হবে বলেও জানান তিনি। আর সারা দেশের রেল হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দেশের রেল হাসপাতালগুলো সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য রেল মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করে ২ মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এ খাতে নতুন নীতিমালা তৈরির কথা ভাবছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা করব, একটা নীতিমালা বানাবো। সেই নীতিমালার এগেইনস্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ কী হবে এবং রেলওয়ে মন্ত্রণালয়ের কাজ কী হবে সেগুলো সুনির্দিষ্ট থাকবে। সেই আলোকেই আমরা আমাদের কাজগুলো পরিচালনা করব। প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়াটাই হলো আমাদের দায়িত্ব এবং সেটা কিভাবে দেব সেটাই হলো করণীয় বিষয়টা। দেশে ৮,০০০ চিকিৎসক সংকট রয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শিগগিরই বিশেষ বিসিএস এর মাধ্যমে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, টেকনোলজিস্টের অভাব আছে। তো আমরা প্রায় ২,০০০ ডাক্তারের স্পেশালি নেওয়ার কথা বলেছিলাম। সেই ২,০০০ ডাক্তার আমরা পাবো সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে আমরা এই ডাক্তারগুলো পাবো, ২,০০০ ডাক্তার পাবো। এ সময় সারা দেশে রেলওয়ে হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এগুলোকে আমরা একটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেবো। আগে এগুলো শুধুমাত্র রেলের লোক ছাড়া কেউ গেলে ওখানে চিকিৎসা সেবা পেত না। তো এখন আমরা প্রাথমিকভাবে সেটাকে উন্মুক্ত করে দিচ্ছি। সমঝোতা চুক্তির শর্তানুসারে রেলওয়ের 10টি হাসপাতাল পরিচালনা করবে স্বাস্থ্য সেবা বিভাগ। 10টা হাসপাতাল হলো রেলওয়ে জেনারেল হাসপাতাল ঢাকা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশের সাবেক অধিনায়কের বিরুদ্ধে আসা এই অর্থ পাচার অভিযোগের প্রেক্ষিতে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। শেয়ার বাজার দুর্নীতি, বেআইনি জুয়া ও ক্যাসিনোর নাম লেখানো, স্বর্ণ পাচার, কাকড়ার ব্যবসায় দুর্নীতি, ক্রিকেটার সংক্রান্ত দুর্নীতি, নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তি লুকানো সহ অসংখ্য অভিযোগ আগেই ছিল সাকিবের বিরুদ্ধে। এবার এই তালিকায় যুক্ত হয়েছে অর্থ পাচারের অভিযোগ। এবার দেশের বাইরের খবর। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার ৮৮ বছর বয়সে তিনি মারা যান। ভ্যাটিকান জানিয়েছে, দেশটির কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইতালির রোমের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা শোক জানিয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। মৃত্যুর আগে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। পোপ ফ্রান্সিসকে এ বছরের 14 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকবার তার শারীরিক অবস্থার গুরুতর পর্যায়ে চলে যায়। ভ্যাটিকান জানায়, শ্বাস প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনেও রাখা হয়। কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয় তাকে। অবশেষে ইস্টার মানডেতে স্থানীয় সময় সকাল 7:30 ভ্যাটিকান সিটির কাসা সান্তা মার্তা বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 88 বছর। ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হলি সির তথ্যমতে পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। জন্ম 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। 2013 সালের মার্চে পোপ নির্বাচিত হন তিনি। মূলত তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পরই তিনি এ পদে আসীন হন। এরপর নাম পরিবর্তন করে তার নতুন নামকরণ হয় ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি। ক্যাথলিক গির্জার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস স্মরণীয় হয়ে থাকবেন।
ক্যাথলিক খ্রিস্টান, নন ক্যাথলিক খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বানও জানান তিনি। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শোক জানিয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, লাতভিয়া, আয়ারল্যান্ড, হাঙ্গেরি সহ বিভিন্ন দেশের নেতারা শোক জানিয়েছেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের দুটি আলোচনার ঘটনার তদন্তে নিযুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন এনামুল হক মনি। গেল 18 এপ্রিল সিসিডিএম চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। এর আগে ডিপিএলে আবাহনী মোহামেডান হাই ভোল্টেজ ম্যাচে আইসিসির একটি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দুল্লাহ শৌকতের সঙ্গে অশোভন আচরণ করে 2 ম্যাচ নিষিদ্ধ হন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। এছাড়া গুলশান শাইনপুকুর ম্যাচে 2 ক্রিকেটার মিনহাজুল আবেদিন সাব্বির ও রহিম আহমেদ স্বেচ্ছায় আউট হওয়ার স্পট ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন অনেকে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই আন্দোলনে চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন। হাসিনার নির্দেশে গুলির প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এবার হজ যাত্রীদের ইমিগ্রেশন লাগেজ ব্যবস্থাপনার সমস্যা হবে না জানালেন পাসপোর্ট ডিজি। মক্কায় শতভাগ বাড়ি ভাড়া চূড়ান্ত। স্বল্পমেয়াদী পরিকল্পনার ফলে রাজধানীর বেশিরভাগ সমস্যা সমাধান হয় না বলছেন নগর পরিকল্পনাবিদরা। মহল্লা ভিত্তিক প্রকল্প গ্রহণের পরামর্শ। এবং দেশের 91% তালিকাভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে রিটার্ন দাখিল করে না বলছে সিপিডি। 45% প্রতিষ্ঠানে কর কর্মকর্তাদের ঘুষ দাবির অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদে এক নজর দেখবেন সন্ধ্যা 7টা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।